হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধের পরিণতি ভয়ঙ্কর, শঙ্কা বিশ্লেষকদের। চীনের ওপর আমেরিকার গোপন নজরদারি ফাঁস, বেইজিং ওয়াশিংটন উত্তেজনা কি চরমে? এক রাতেই মৃত্যু 20,000 মানুষের। ভারতের ভোপালে কি ঘটেছিল সেদিন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ হলে তা আগের দুইবারের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন 2006 সালের হিজবুল্লাহ আর 2024 সালের হিজবুল্লাহ এক নয়। বিশ্লেষকরা জানালেন, ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা এখন যে কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনীর চেয়েও বেশি। কি শক্তি আছে হিজবুল্লাহর, কি আছে তাদের অস্ত্রের ভান্ডারে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন শহীদ আরাফাত। এবার সত্যি সত্যি হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ হলে তা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এর আগে দুইবারের যুদ্ধে ইসরায়েল হেরে গেলেও এবার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অনেক অনেক বেশি। কারণ কি, এবার হিজবুল্লাহর হাতে কি পরিমাণ অস্ত্র আছে, কতটা প্রশিক্ষিত হিজবুল্লাহ যোদ্ধারা, কেন এই যোদ্ধাদের অনেক রাষ্ট্রীয় সামরিক বাহিনীর চেয়ে শক্তিশালী বলা হচ্ছে? উত্তরে বিশ্লেষকরা জানালেন, 2006 সালের হিজবুল্লাহ আর 2024 সালের হিজবুল্লাহ সামরিক শক্তির দিক থেকে এক নয়। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের প্রথম যুদ্ধ হয় 1985 থেকে 2000 সাল পর্যন্ত 15 বছর ধরে। ওই যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হয়। এরপর 2006 সালে 34 দিনের যুদ্ধ হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল। ফলাফল ড্র হলেও পদাতিক যুদ্ধ, সাজোয়া যান, ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং সাইবার ও তথ্য প্রযুক্তি হামলায় হিজবুল্লাহ মুনশিয়ানার পরিচয় দিয়েছিল। আর এবার হিজবুল্লাহর সামরিক সক্ষমতা যে কোনো বিশাল আকারের সশস্ত্র গোষ্ঠী ও অনেক দেশের রাষ্ট্রীয় বাহিনীর চেয়েও শক্তিশালী। কারণ এখন হিজবুল্লাহর রয়েছে 1 লাখের বেশি দক্ষ, প্রশিক্ষিত সুশৃঙ্খল বাহিনী, যাদের রয়েছে সিরিয়া সহ বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা। তারা যে কোনো বৈরী পরিবেশে যুদ্ধ এবং শত্রু শিবিরে ঢুকে অভিযান পরিচালনা করতে সক্ষম। হিজবুল্লাহর কাছে এখন 65,000 মিসাইল রয়েছে, যেগুলোর পাল্লা 200 কিলোমিটারের মধ্যে, আর 200 কিলোমিটারের বেশি মিসাইলের সংখ্যা 5,000-এর বেশি। আছে 19 ধরনের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও রকেট সিস্টেম ও 13 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা বিগত বছরগুলোতে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ এক আতঙ্কের নাম। এমন পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো দৌড়ঝাঁপ শুরু করেছে। কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে ওয়াশিংটন সহ গোটা মধ্যপ্রাচ্য। কেননা যুদ্ধ হলে কেবল ইসরায়েল নয়, আরব বিশ্বসহ গোটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, যার ক্ষত সারাতে অনেক কঠিন হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় গাজার পর এবার লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পশ্চিমাদের সমর্থন নিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট মুসলিম বিশ্বকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, গাজাকে ধ্বংস করার পর ইসরায়েলের নজর এখন লেবাননের দিকে। লেবাননে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং অঞ্চলটিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। এর আগে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে তুরস্ক। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় পুরো গাজা ভূখণ্ড দুর্ভিক্ষের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এই মুহূর্তে গাজার অন্তত 5 লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ ও বিপুল পরিমাণে ত্রাণ সরবরাহ করা না গেলে খাবারের অভাবে বহু মানুষের মৃত্যু হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘ। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের অব্যাহত হামলা, ধ্বংসযজ্ঞ ও ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে সতর্কতা জানিয়ে আসছে জাতিসংঘ। বর্তমানে এ উপত্যকা সম্ভাব্য সেই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানাচ্ছে সংস্থাটি। বুধবার গভীর উদ্বেগের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানিয়েছে, এই মুহূর্তে গাজার সব বাসিন্দাই দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকির পর্যায়ে রয়েছে। প্রত্যেক 5 জনের মাঝে 1 জন দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের কিনারে। খাদ্য ও ক্ষুধার শ্রেণীকরণ বিষয়ক বিশেষ এক প্রতিবেদনের ভিত্তিতে FAO জানায়, বর্তমানে গাজার 459,000 বাসিন্দা অর্থাৎ উপত্যকার মোট জনগোষ্ঠীর 22% বিপর্যয়কর মাত্রায় খাদ্যজনিত নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজার 96% মানুষ।
জাতিসংঘ বলছে ইসরায়েল মাসের পর মাস গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার ফলে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ভিক্ষ এড়াতে দ্রুততার সাথে গাজায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণের প্রবেশ নিশ্চিত করতে হবে। এদিকে গাজায় যুদ্ধবন্ধ বা নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের বিষয়টিকে কানেই তুলছে না ইসরায়েল। এসব বিষয়ে একেবারে নির্বিকার থেকে উপত্যকা জুড়ে ধারাবাহিকভাবে হামলা চালিয়েই যাচ্ছে তারা। বুধবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শেষ 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 140 জন। সব মিলিয়ে অক্টোবরের 7 তারিখ থেকে শুরু হওয়া হামলায় শেষ খবর পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 37,700-রও বেশি মানুষের, আহত 86,370 জনেরও বেশি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বিমানের সাহায্যে দক্ষিণ চীন সাগরে অজ্ঞাত বস্তু ফেলছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে কয়েক দফা এমনটি ঘটেছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে গোপনে চীনের সাবমেরিন চলাচলে নজরদারি করার জন্য ফেলা হচ্ছে এসব বস্তু। হিজল জোবায়েরের আরেকটি ডেস্ক রিপোর্ট। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টায় ব্যাপক ক্ষুব্ধ চীন। এরই মাঝে যুক্তরাষ্ট্র বিমান থেকে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন স্থানে অজ্ঞাত বস্তু ফেলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। বুধবার সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রেনেইজাও এলাকার সমুদ্র অঞ্চলে কয়েক দফায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিমানকে চক্কর দিতে দেখা যায়। সে সময় বিমানটি থেকে সাগরে অজ্ঞাত কিছু বস্তু ফেলা হচ্ছিল। সিসিটিভি জানিয়েছে, ঘটনাটি নজরে আসার পরপরই দ্রুততার সাথে চীনা কোস্টগার্ডকে সেখানে পাঠানো হয়। সাগরে ফেলা অজ্ঞাত বস্তুগুলোর অন্তত একটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় সেগুলো আল্ট্রা ইলেকট্রনিক্স যন্ত্র। সমুদ্র বিশেষজ্ঞ ইয়াং শাও জানান, আল্ট্রা ইলেকট্রনিক্স নামের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এসব সরবরাহ করে। এগুলো দিয়ে সাবমেরিনের গতিবিধি নজরদারি করা হয়। দক্ষিণ চীন সাগরে চীনের সাবমেরিন চলাচল নজরদারি করতে সক্ষম এগুলো। এছাড়া যে এলাকায় এসব যন্ত্র ফেলা হয়েছে ডলফিনের অভয়ারণ্য হিসেবে পরিচিত তা। এসব যন্ত্র থেকে নির্গত তরঙ্গ বা কোনো ধরনের রাসায়নিক নিঃসরণ ওই এলাকার বাস্তুতন্ত্র ও ডলফিন সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য ক্ষতিকর হয়ে দেখা দিতে পারে বলছেন বিশেষজ্ঞরা। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত চীনের পক্ষ থেকে ওঠা এ অভিযোগ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য রপ্তানি করেছে ভারত। এ সংক্রান্ত নথি হাতে পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্বের বেশিরভাগ দেশ যখন ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে কথা বলছে, তখনই ভারতের এই অস্ত্র রপ্তানির কথা ফাঁস হল। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। বাড়ছে মৃত্যুর মিছিল, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হুমকির মুখে পুরো একটি প্রজন্ম। ইসরায়েলি বাহিনীর চালানো নির্বিচার হামলায় এই যখন ফিলিস্তিনের অবস্থা, তখনও ইসরায়েলকে গোপনে সাহায্য করে যাচ্ছে কয়েকটি শক্তিশালী দেশ। আর এমনই একটি দেশ হল ভারত। ইসরায়েলের পরম বন্ধু হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে চেষ্টার কোনো কমতিই রাখছে না ভারত। তবে সম্প্রতি ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক রপ্তানি করার খবরে আবারও আলোচনায় এসেছে ভারতের পররাষ্ট্র নীতি। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ঘটনার সূত্রপাত রহস্যময় এক জাহাজকে কেন্দ্র করে। গত 15 মে ভোরে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে এসে পৌঁছায় মালবাহী জাহাজ বোরকাম। বন্দর থেকে অল্প দূরে সমুদ্রে অবস্থানরত এই জাহাজের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ। তাদের দাবি, এই জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তারা কর্তৃপক্ষের কাছে এই সন্দেহজনক জাহাজ পরিদর্শন করার আহ্বান জানায়। তবে স্পেন সরকার কোনো পদক্ষেপ নেওয়ার আগেই স্পেনের বন্দরে থামার পরিকল্পনা বাতিল করে স্লোভেনিয়ার বন্দর কোপারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় বোরকাম নামের জাহাজটি। এতে বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।
আল জাজিরার হাতে কিছু নথি এসেছে যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এবং এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদদ, যা গাজা উপত্যকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। আর মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য থেকে জানা যায় জাহাজটি গত ২ এপ্রিল চেন্নাই থেকে ছেড়ে আসে। এসব ঘটনা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে, যা দেশটির সামরিক উদ্যোগ নয়, সংলাপের মাধ্যমে সমাধান নামক পররাষ্ট্রনীতির পরিপন্থী। বেশ কয়েক বছর ধরে ইসরায়েল ও ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটছে, তাই ভারতীয় অস্ত্র বা উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানো এবং তা গাজায় ব্যবহার করা অসম্ভব কিছু নয়। গত ৬ জুন নুসাইরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি বোমা হামলার পর ফিলিস্তিনি কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায় যেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। ইসরায়েলের সঙ্গে শুধু রকেট নয়, ড্রোন নিয়েও লেনদেন রয়েছে ভারতের। ২০১৮ সালের ডিসেম্বরে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও ইসরায়েলের প্রতিষ্ঠান অ্যালবিট সিস্টেমের যৌথ উদ্যোগে হায়দ্রাবাদে ড্রোন উৎপাদন কারখানার উদ্বোধন হয়। ভারত ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় ১৯৯২ সালে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের প্রথাগত ফিলিস্তিনপন্থী নীতি থেকে সরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নজর দেন। ২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে তেল আবিব সফর করেন তিনি। এই সফর থেকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গোড়াপত্তন হয়, যা এখন রূপ নিয়েছে পরম বন্ধুত্বে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ধর্মীয় স্বাধীনতার বার্ষিক প্রতিবেদনে ভারতের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। উদ্বেগ জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম ও ইহুদিদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বাড়ার ঘটনায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ধর্মীয় স্বাধীনতার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে স্বীকার করেন যুক্তরাষ্ট্রের ভেতরেই ইহুদি বিদ্বেষ ও ইসলাম ভীতি বেড়েছে। ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতিশীল পরিস্থিতি তুলে ধরে জানান মোদীর শাসনামলে ধর্ম পরিবর্তন রোধে আইন প্রণয়ন, বিদ্বেষপূর্ণ বক্তব্য, সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা বেড়েছে। ধর্ম পরিবর্তনের অভিযোগে হামলা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘরেও। এসব ঘটনায় পুলিশের জড়িত থাকার গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ধর্ম অবমাননার আইনের। এতে অসহিষ্ণুতা আর ঘৃণার অনুকূল পরিবেশ তৈরি হয়ে সহিংসতার আশঙ্কা করছেন ব্লিনকেন। এই প্রতিবেদনে উদ্বেগের তালিকা আছে ভারত, পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান, সৌদি আরব, ইরান, চীন সহ ১৭টি দেশ। আর বিশেষ নজরদারিতে রাখা হয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরাক, সিরিয়া সহ ১১টি দেশকে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে তীব্র তাপপ্রবাহে গেল ৬ দিনে অন্তত ৫৫০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী প্রতিদিন তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে মারা যাচ্ছে ৩০ থেকে ৪০ জন। পাকিস্তানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে করাচি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেছে। আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি অনুভূত হচ্ছে। দেশটিতে ৫ শতাধিক মানুষের মধ্যে গেল মঙ্গলবারই ১৪১ জনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রবিবার থেকে বুধবারের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬৭ জনকে ভর্তি করা হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তবে এই তালিকায় ২০ থেকে ৪৫ বছর বয়সীরাও আছেন। রোগীরা বেশিরভাগ বমি, ডায়রিয়া এবং জ্বরে ভুগছেন। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই বাসার বাইরে কাজের জন্য অবস্থান করছিলেন। পাকিস্তানের বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন তাপপ্রবাহ হচ্ছে। করাচির এই তীব্র তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এক রাতেই মৃত্যুপুরী হয়ে যায় গোটা শহর। সকাল হতে হতে মারা যায় অন্তত ২০,০০০ মানুষ। ১৯৮৪ সালে ভারতের ভোপাল শহরে গ্যাস দুর্ঘটনায় এই প্রাণহানি হয়, যা আজও সাক্ষী হয়ে আছে বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনার। কি ঘটেছিল সেদিন? কেন এত মানুষের মৃত্যু হয়েছিল? ভোপাল ট্র্যাজেডি নিয়ে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। এক রাতের ঘটনায় মৃত্যু প্রায় ২০,০০০ লোকের। ভারতের ভোপালে ১৯৮৪ সালে ৩ ডিসেম্বর রাতে এই দুর্ঘটনা আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা। কিন্তু আসলে কি হয়েছিল সে রাতে? কেন এত মানুষ মারা গেল সেই দুর্ঘটনায়?
1969 সালে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কোম্পানি একটি কীটনাশক তৈরির কারখানা স্থাপন করে। এই কারখানায় তৈরি হতো সেভিন নামের এক শক্তিশালী কীটনাশক, আর এই কীটনাশক তৈরির জন্য ব্যবহৃত হতো মিথাইল আইসোসায়ানেট বা সংক্ষেপে এমআইসি। এই এমআইসি হচ্ছে খুবই বিষাক্ত এবং ভয়াবহ গ্যাস। কীটনাশক তৈরির জন্য প্রথমে এই গ্যাস বাইরে থেকে আমদানি করা হলেও 1980 সালে খরচ কমাতে তারা ভারতেই এই গ্যাস উৎপাদনের সিদ্ধান্ত নেয়। সরকার যখন অনুমতি দেয় এই গ্যাস উৎপাদনের, তখন একটা শর্ত জুড়ে দেয় যে একটা ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন প্ল্যান থাকতে হবে, অর্থাৎ সেই এলাকার মানুষকে প্রশিক্ষণ দেয়া যে যদি কোনো কারণে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে তাহলে তারা কিভাবে বাঁচতে পারবে। কিন্তু কোম্পানিটি কখনোই এই প্ল্যানটি কার্যকর করেনি। এমনকি 1981 সালে ফ্যাক্টরির একজন কর্মীর মৃত্যু হয় এই গ্যাসের কারণেই, তবুও কোম্পানিটি কোনো পদক্ষেপ নেয়নি। 1984 সালের ডিসেম্বরের মধ্যে ফ্যাক্টরির বেশিরভাগ মেশিন প্রায় নষ্ট হয়ে যায়। কোম্পানিটি এমআইসি গ্যাস উৎপাদন করে 3টি ট্যাঙ্কে করে মাটির নিচে রাখত এবং বলা ছিল যেন একটি ট্যাঙ্ক অর্ধেক পূর্ণ থাকে। 2 ডিসেম্বর বিকেলে গ্যাসের পাইপ পরিষ্কার করার সময় একটি ট্যাঙ্কে পানি প্রবেশ করে। সবার অজান্তেই পানির সাথে বিক্রিয়া শুরু করে ভয়ঙ্কর এমআইসি গ্যাস। প্রতিটি ট্যাঙ্কের প্রেসার থাকার কথা ছিল সর্বোচ্চ 14 কিলো প্যাসকেল। সেই প্রেসার রাত 10:30টায় উঠে যায় 70 কিলো প্যাসকেলে। 2 জন কর্মী বিষয়টি দেখলেও তারা ভাবেন যে হয়তো প্রেসার মনিটর ভুল দেখাচ্ছে। রাত 11:30টায় ফ্যাক্টরিতে থাকা কিছু কর্মী এমআইসি গ্যাসের বিষক্রিয়া বুঝতে শুরু করেন। তারা সুপারভাইজারকে বিষয়টি জানানোর পর তিনি নির্দেশ দেন যেন কর্মীরা খুঁজে দেখেন কোথাও গ্যাস লিক হচ্ছে কিনা। এই বলে তিনি চা পানের বিরতিতে চলে যান। রাত 12:40-এ চা বিরতি শেষ করে তিনি ফিরে আসেন। এর 5 মিনিটের মধ্যে গ্যাসের প্রেসার বেড়ে দাঁড়ায় 280 কিলো প্যাসকেলে। কর্মীরা দেখেন যে ট্যাঙ্কের ভাল্ব ছিটকে বেরিয়ে যায়। এরপরই এই প্রেসার উঠে গেল 380 কিলো প্যাসকেলে। এমন অবস্থায় আর গ্যাসকে ধরে রাখা সম্ভব হয় না। প্রায় 40 টন গ্যাস ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শীতের রাত হওয়ায় ফ্যাক্টরির আশপাশের বাসিন্দারা ঘুমিয়েছিলেন আরামে। গভীর রাতে হঠাৎ তারা খেয়াল করলেন তাদের চোখ, নাক, গলা, বুক ভীষণভাবে জ্বালা পড়া শুরু করেছে। নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। প্রচণ্ড রকমের মাথা ব্যথা ও পেট ব্যথা নিয়ে বাসিন্দারা বমি করা শুরু করলেন। চারদিকে প্রচণ্ড রকমের আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সকাল হতে হতে প্রায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। ভোপালের রাস্তা, ক্ষেত, বসতবাড়ির আঙিনায় পড়ে থাকে সারি সারি লাশ। শুধু মানুষের লাশই না, মরে পড়ে থাকে গবাদি পশু, রাস্তার কুকুর বিড়ালও। উদ্ধারের আগ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় 15 থেকে 20 হাজারে গিয়ে। আর যারা বেঁচে যায় তাদের মধ্যে প্রায় 5 লাখেরও বেশি মানুষ পাকাপাকিভাবে শ্বাসতন্ত্রের রোগ ও অন্ধত্ব বরণ করে নিতে হয়। আজ পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। এই ঘটনার পর ভারতে বহু আন্দোলন হয়, আদালতে মামলা চলে বহু বছর, কিন্তু তবুও নিহত ও আহতরা সঠিক বিচার পান না। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কোম্পানি দায় চাপায় সরকারের উপর, আর সরকার দোষ চাপায় কোম্পানির উপর। এভাবেই বিচার বঞ্চিত হন ভুক্তভোগীরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। অস্ত্র ও মাদক মামলায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান হার্নান্দেজকে 45 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তার স্বজনরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন হার্নান্দেজ। $80 লাখ জরিমানাও দিতে হবে তাকে। 55 বছর বয়সী হার্নান্দেজকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়ার কারণে বলা যায় বাকি জীবন কারাগারেই থাকতে হবে তাকে। এবছরের মার্চে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক কেভিন ক্যাস্টল বলেন, ব্যক্তি যত বড় হোক না কেন, অপরাধ করলে যে শাস্তি পেতেই হয় সেই দৃষ্টান্ত স্থাপন করল মামলাটি। হার্নান্দেজ অভিনয় করে অপরাধ আড়ালের অপচেষ্টা করছেন বলেও মন্তব্য করেন বিচারক। অভিযোগপত্রে বলা হয়েছে 2004 সাল থেকে মাদক চক্রের সঙ্গে জড়িত হার্নান্দেজের মূল রোজগার আসত এই খাত থেকে। বিপুল অর্থের বিনিময়ে হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত ছিলেন তিনি। 2014 থেকে 22 সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন জুয়ান হার্নান্দেজ। ন্যায় বিচার পাননি দাবি করে হন্ডুরাসের অবস্থানরত হার্নান্দেজের স্ত্রী আনা। ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব চীনের জিয়াংশি এবং আনহুই প্রদেশের বেশ কিছু অঞ্চল। জিয়াংশি প্রদেশের উইগান অঞ্চলে ভূমিধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 4টি গ্রামের মূল রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 6000 গ্রামবাসী দুর্ভোগে পড়েছে। এছাড়া বন্যায় অঞ্চলগুলোর ফসলি জমি এবং ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
পূর্ব চীনের জিয়াংশি এবং আনহুই প্রদেশে ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দুদিন আগে জিয়াংশি প্রদেশের ইউগান অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর রাস্তা থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান দেশটির স্থানীয় এবং জরুরি বিভাগের কর্মীরা। 4টি গ্রামের মূল রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় 6000 গ্রামবাসী দুর্ভোগে পড়েছে। ভারী বৃষ্টিপাতে জিয়াংশি প্রদেশে লেপিং শহরের লিয়ান নদীর পানির স্তর 2 মিটার বৃদ্ধি পেয়েছে। এতে আশেপাশের ফসলি জমি এবং ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এসব অঞ্চলের বাসিন্দাদের বের করে আনতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আনহুই প্রদেশে হুয়াংশানের ইকিয়ান শহরে বন্যার কারণে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাঁধটিকে বালির ব্যাগ দিয়ে শক্তিশালী করার চেষ্টা করা হয়। 2 ঘণ্টারও বেশি সময় ধরে বাঁধ মেরামত কার্যক্রম চলে। হুয়াংশানে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার ট্রেন চলাচল স্থগিত করে রেলওয়ে বিভাগ। অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় রেল চলাচল শুরু হলেও যাত্রীদের যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।